ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় হুগলি সেতুটি কী নামে পরিচিত? তো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সেতুগুলি রয়েছে, তো এই সেতুগুলি থেকে কিন্তু প্রশ্ন এক্সামে কিন্তু থাকে। তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম, তো সেখানে যদি দেখো, তো পশ্চিমবঙ্গের যে সবচেয়ে দীর্ঘ সেতু, তো সেটি কিন্তু এসেছিল। তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে রাখবে। তো প্রথম প্রশ্ন দেখো, হুগলি সেতুটি কী নামে পরিচিত? তো দ্বিতীয় যে হুগলি সেতু, সেটি হচ্ছে অপশানটি সঠিক উত্তর, বিদ্যাসাগর সেতু নামে কিন্তু পরিচিত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, স্বামী বিবেকানন্দ নিচের কোন বইটি লিখেছেন? তো বিবেকানন্দের যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কর্মযোগ। তো এছাড়া পরিব্রাজক, বর্তমান ভারত, তো প্রভৃতি গ্রন্থ কিন্তু স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন। নেক্সট, বহুল প্রচলিত একটি প্রশ্ন এবং অনেকবার কিন্তু এক্সামে এসছে। তো দেখো, নিষিদ্ধ নগরী, এই নিষিদ্ধ নগরী নামে পরিচিত কোন শহর? তো এটি কিছুই নয়, অপশান ডি হবে সঠিক উত্তর, তিব্বতের যে লাসা রয়েছে, তো এটি কিন্তু নিষিদ্ধ শহর নামে পরিচিত। তো বিশেষত এই তিব্বতের যে উচ্চতার কারণে এখান থেকে কোনো প্লেন কিন্তু চলাচল করে না, কেননা যত উপরে ওঠে তখন এই জায়গাটা কিন্তু অক্সিজেন শূন্য হয়ে যায়। ফলে এই তিব্বতের এই জায়গাটা কিন্তু লাসা অঞ্চলটা রয়েছে, তো এটাকে নিষিদ্ধ নগরী বলে বলা হয়। নেক্সট, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো দেখো, তরঙ্গ দৈর্ঘ্য, তো এখানে আমরা গুরুত্বপূর্ণ রঙগুলি কিন্তু দেখতে পাচ্ছি। তো এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, অর্থাৎ যেটা আমরা সবচেয়ে দূর থেকে কিন্তু দেখতে পাবো, তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, লাল রঙ। তো লাল রঙের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। আমাদের কিন্তু ট্রাফিক সিগন্যালে দেখবে বা বিভিন্ন রেলওয়ে যে সিগন্যালগুলো রয়েছে, তো সেখানে কিন্তু লাল রঙকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তো এর কারণ হচ্ছে একটাই, যাতে দূর থেকে সবাই দেখতে পায়। নেক্সট, গরুর দুধে কোন ভিটামিন আছে? তো দেখো, গরুর দুধে যে ভিটামিনটা আছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভিটামিন এ। তো ভিটামিন এ কিন্তু গরুর দুধে আছে। এবার এইখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা বিগত বছরে দেখবে, সাব ইন্সপেক্টরের যে প্রিলি এক্সাম সেখানে কিন্তু এসছে যে গরুর দুধে কোন ভিটামিনের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। আবার বলছি, গরুর দুধে কোন ভিটামিনের অভাবের জন্য এই গরুর দুধকে সুষম খাদ্য বলা হয় না? তো সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সি এর জন্য কিন্তু গরুর দুধকে সুষম খাদ্য বলা হয় না। নেক্সট, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়? তো মিউনিসিপ্যালিটির মধ্যে যে নগরপালিকা যে শাসন, তো সেটাকে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ পৌরসভা বাংলায় যেটাকে আমরা বলি। তো এটি কোথায় হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, চেন্নাইতে। এবং যদি পঞ্চায়েত ব্যবস্থা বলে, তো তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে যে রাজস্থানে প্রথম কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়েছিল। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলি মনে রাখবে, এক্সামে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তো রিজার্ভ ব্যাঙ্কের যারা গভর্নর, তো এদের মধ্যে কিন্তু বর্তমান এবং সর্বপ্রথম কে ছিল, এই দুটোর মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু আসে। তো অবশ্যই মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্কের সর্বপ্রথম গভর্নর কে ছিল? সঠিক উত্তর অপশন ডি, সিডি দেশমুখ। নেক্সট দেখো, সাহিত্য ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ কার অংশ? তো আমরা যখন ডিটেলসে ক্লাস করিয়েছি, তোমরা দেখেছো বৈদিক সভ্যতা করোনার সময়তে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি। তো দেখো, আমরা প্রত্যেক যে বৈদিক সভ্যতায় আমরা 4টি গ্রন্থ কিন্তু পেয়েছি, পরবর্তী বৈদিক যুগ এবং ঋগ বৈদিক যুগ। তো এই ঋগ বৈদিক যুগের যে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটা হচ্ছে বেদ। তো বেদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। এটি কিন্তু এক্সামে বহুবার এসছে, আপকামিং এক্সামেও কিন্তু আসবে। তো এই বেদের কিন্তু 4টি করে ভাগ রয়েছে। তো আমরা এই যে প্রত্যেক 4টি করে বেদ পেয়েছি, তো প্রত্যেকটা বেদেরই কিন্তু এই 4টি ভাগ হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ এবং আরণ্যক উপনিষদ। তো এরই কার অংশ? তো সঠিক উত্তর অ্যান্সার করবে অপশন সি, বেদ। চলো, গুপ্তাব্দ কে প্রচলন করেন? দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুপ্তাব্দ, হর্ষাব্দ, শকাব্দ, তো এগুলো কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে কিন্তু আসে।
তো গুপ্তাব্দ চালু করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত। তো প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু এই গুপ্তাব্দর প্রচলন করেছিলেন। নেক্সট দেখো, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? তো প্রথম চন্দ্রগুপ্ত যে গুরুত্বপূর্ণ উপাধি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেবপ্রিয়। এই দেবপ্রিয় উপাধি কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত নিয়েছিলেন। এবং এক্সামে একটি প্রশ্ন আছে দেবনাম প্রিয়। তো দেবনাম প্রিয় হচ্ছে কিন্তু মৌর্য সম্রাট অশোকের উপাধি। চলো নেক্সট, অর্থশাস্ত্র এর রচয়িতাকে। ভীষণ পরিমাণে এক্সামে আসে, অবশ্য প্রশ্নটি স্টার মার্ক দেবে। অর্থশাস্ত্র এর রচনাকারকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কৌটিল্য। তো কৌটিল্য ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী। তো ইনি বিশেষত যে নন্দ বংশের যে সম্রাট ছিলেন ধননন্দ, তো এই ধননন্দের সময় ইনি কিন্তু অপমানিত হয়েছিলেন এবং এই অপমানিত হওয়ার ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে এনার কিন্তু পরিচয় হয়। কার? এই কৌটিল্যের। এবং ইনি বিন্ধ্যাচলের অরণ্যে এনার সাথে পরিচয় হয় চন্দ্রগুপ্ত মৌর্যের, এবং ইনি ক্ষমতা লাভের জন্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে আশ্বাস দেন এবং যে সমস্ত পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন লাভ করে এবং কৌটিল্যকে কিন্তু প্রধানমন্ত্রী পদে বসায়। এবং তার এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনীতিমূলক গ্রন্থই হচ্ছে এই অর্থশাস্ত্র। চলো নেক্সট, সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের নদ নদীর ক্লাস যারা দেখেছো তারা কিন্তু দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। তো সিউড়ি কোথায় রয়েছে বলো তো? তো সিউড়ি হচ্ছে বীরভূমে। তো বীরভূমের একটি শহর হচ্ছে সিউড়ি। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফিটকিরির রাসায়নিক নাম কি? বহুবার এক্সামে এসছে, প্রত্যেকটা প্রশ্নটিকে অবস্টার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম রিপিট করে এই প্রশ্নটি। ফিটকিরির রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি জিঙ্ক সালফেট। ফিটকিরির রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট। চলো নেক্সট, একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 3 লিটার। তো 3 লিটার হচ্ছে একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ। এবং এছাড়া বিভিন্ন কণিকা ইত্যাদি নিয়ে কিন্তু 4.5 থেকে 5 লিটার কিন্তু রক্ত থাকে। চলো নেক্সট, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে এবং বিশেষ করে এই ইংরেজি টার্মটাই কিন্তু তোমাদেরকে এক্সামে দিয়ে দেবে। তো বিশেষত গোলমালটা কোথায় হয় দেখো, অপশন এ এবং অপশন ডি এই দুটোর মধ্যে। তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি ফিউশন। তো ফিউশন বলতে কিন্তু আমরা সংযোজনকে বুঝি। তো এই সংযোজন দেখবে, এই সংযোজনকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন যে হাইড্রোজেন বোমা, তো এগুলো কিন্তু তৈরি হয়। তো অবশ্যই মনে রাখবে। এবং পারমাণবিক বোমার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয় বিভাজন হয়, এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো। তো সেক্ষেত্রে ফিউশন হবে কিন্তু সঠিক উত্তর। এই দুটোর মধ্যে কিন্তু গোলমাল হয়, অবশ্যই মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বহুবার এক্সাম এসছে, হিন্দু মেলা। তো হিন্দু মেলার যে আয়োজক কে? তো মনে রাখবে হিন্দু মেলার আয়োজক ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নবগোপাল মিত্র। এবং এটি প্রতিষ্ঠাতা করেছিলেন কত সালে? এক্সামে কিন্তু আছে, তো মনে রাখবে 1867। নেক্সট, কবে বঙ্গভঙ্গ রদ হয়? তো বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন সি 1911 সালে। তো এখান থেকে একটি প্রশ্ন আসে, এই 1911 সালে আমাদের যে গুরুত্বপূর্ণ ঘটনা কী ছিল বলো তো? ভারতের যে রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয়। এই যে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়, এই সময় কে ছিলেন? এটা কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে লর্ড হার্ডিঞ্জ। এই হার্ডিঞ্জ কিন্তু ছিল এই 1911 শাসনকালে। নেক্সট,
ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? দেখো, একটা আমরা প্রশ্ন কিন্তু এক্সামে পড়েছি, বিগত বছরেও কিন্তু এসছে যে ভারতের আধুনিকতাবাদের জনক বা আধুনিক ভারতের মানুষ বা আধুনিক ভারতের ইরাসমাস বা ভারতের নবজাগরের জনক, এই এতগুলো উপনাম দিয়ে কিন্তু এই প্রশ্নটি আমরা পড়েছি। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হয়েছে কিন্তু রাজা রামমোহন রায়। তো দেখো, এই প্রশ্নটি হচ্ছে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী জনক। ঐতিহ্য মনে রাখবে, এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, বিদ্যাসাগর। তো বিদ্যাসাগর কিন্তু নারী শিক্ষার প্রসার থেকে শুরু করে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ, যেরকম বিধবা বিবাহ প্রচলন, তো এই সমস্ত কার্যকলাপ কিন্তু তিনি সাধন করেছিলেন। তো মনে রাখবে যে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী জনক বলা হয় বিদ্যাসাগরকে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইফ ডিভাইন। তো বিশেষত এই প্রশ্নটি বাংলার টার্মটা অবশ্যই জেনে রাখবে, লাইফ ডিভাইন বা দিব্য জীবন। এই লাইফ ডিভাইন বা দিব্য জীবন এই গ্রন্থটি কার রচনা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শ্রী অরবিন্দ ঘোষ। এই অরবিন্দ ঘোষ কিন্তু লাইফ ডিভাইন রচনা করেছিলেন। তো এনার একটি গুরুত্বপূর্ণ উক্তি কিন্তু রয়েছে যে আমার যদি দেশকে ভালোবাসা আমার যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। এই হিসাবে কিন্তু এই উক্তিটিও আসে, অবশ্যই মনে রাখবে যে শ্রী অরবিন্দ বলেছিলেন যে দেশকে যদি ভালোবাসা আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী। নেক্সট, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো দেখো, লখনৌ চুক্তি যেটি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক উত্তর অপশন ডি, 1916। তো এই লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে কংগ্রেস এবং মুসলিম লীগ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। নেক্সট, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো দেখো, ভারতের যে রাজ্যসভা রয়েছে তার চেয়ারম্যানকে, তো তোমরা অ্যান্সার করতে পারবে যে উপরাষ্ট্রপতি। তো রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি কিন্তু উপরাষ্ট্রপতি হয়ে থাকে। তো অপশান দেখো, ডি হচ্ছে সঠিক উত্তর, উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? প্রশ্নটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, আধুনিক ভারতের প্রবক্তা। তো প্রবক্তার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিরোজিও। তো ডিরোজিও ইনি কিন্তু নবব্যঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি গ্রহণ করেছিলেন সমাজ সংস্কারের ক্ষেত্রে। তো এনাকে বলা হয় আধুনিক ভারতের প্রবক্তা। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ঐতিহ্যবাহী আধুনিকতা ভিত্তিক ভারতের জনক হচ্ছে বিদ্যাসাগর, এবং আধুনিক ভারতের মানুষ বা আধুনিক ভারতের ইতিহাস বা ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। এই তিনটে প্রশ্ন অবশ্যই দর্পণে রাখবে। নেক্সট, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো, বিধবা বিবাহ, এই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কত সালে বলো তো? 1856। এই 1856 এই সালে কে ছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, লর্ড ডালহৌসি। এবার দেখো, এই যে 56তে লর্ড ডালহৌসি আইনটি কিন্তু পাস করেছিল, কিন্তু সেই সময়তে কি হয়েছিল? 1857 মহাবিদ্রোহ আমরা প্রত্যেকে জানি। তো এই লর্ড ডালহৌসি 56তে পাস করে যাওয়ার পর কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং ক্যানিং কিন্তু তার শাসনভার গ্রহণ করে। এবার ক্যানিং এসে কিন্তু এই যে আইনটা ছিল এটা কিন্তু স্বাক্ষর প্রদান করেছিল। তো এই দুটি ঘটনা কিন্তু এখানে রয়েছে। পাস করে যায় কিন্তু লর্ড ডালহৌসি এবং স্বাক্ষরটা করেছিল হচ্ছে লর্ড ক্যানিং। চলো নেক্সট, তড়িৎ চ্যাপ্টার থেকে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে, রোধের একক। তো রোধের একক বলতে কিন্তু এটি এসআই এককের কথা বলা হয়েছে। তো এসআই একক হচ্ছে কিন্তু অপশন ই, ওহম। নেক্সট, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, তো আমরা জানি প্রত্যেকটা যে অ্যাসিড রয়েছে তার উপাদানের সংকেতই হচ্ছে দেখবে H2, অর্থাৎ হাইড্রোজেন দিয়ে কিন্তু শুরু হয়। তো অবশ্যই মনে রাখবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হাইড্রোজেন। প্রত্যেকটা অ্যাসিডে কিন্তু এই উপাদানটি রয়েছে। নেক্সট, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের দ্বিতীয় যে রাষ্ট্রপতি হয়েছিলেন কে? অপশন ডি হবে সঠিক উত্তর, ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। চলো নেক্সট,
নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো দেখো, বর্তমানে কিন্তু পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন এবং শান্তি এই প্রত্যেকটাতে কিন্তু নোবেল দেওয়া হয়। তো বিশেষত গণিতের ক্ষেত্রে বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু নোবেল দেওয়া হয় না। তো এখানে কি দেওয়া হয়? অ্যাবেল। মনে রাখবে, এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাবেল পুরস্কার কিন্তু প্রদান করা হয়। নেক্সট, পেশার হেলানো মিলার কোথায় অবস্থিত? যারা জেল পুলিশ এক্সাম দিয়েছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো, 2019-এর যে জেল পুলিশ রিক্রুটমেন্ট ছিল, তো সেখানে কিন্তু প্রশ্নটি এসেছিল। প্রত্যেকে প্রশ্নপত্র উঠিয়ে দেখে নেবে। তো দেখো, পিসার হেলানো মিলার এটি অবস্থিত হচ্ছে অপশন ডি, ইতালিতে। তো ইতালি যে পিসা শহর, সেখানে কিন্তু ছিল এই পিসার হেলানো মিনার। তো এই মিনারে আমরা গুরুত্বপূর্ণ একটি ঘটনা দেখেছিলাম, যে গ্যালিলিও তার যে গিনি ও পালকের পরীক্ষা, তো এটি কিন্তু এখানে করেছিলেন। চলো নেক্সট, নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? স্টার মার্ক দেবে। কম্পিউটার কমিউনিকেশন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মোডেম। চলো নেক্সট, হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসছে, ব্ল্যাক মাউন্টেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কামেট। তো এই কামেটকে কিন্তু ব্ল্যাক মাউন্টেন কিন্তু বলা হয়। নেক্সট, বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা, বহুবার কিন্তু এক্সামে এসছে, কে প্রতিষ্ঠা করেছে বা কত সালে প্রতিষ্ঠা করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উইলিয়াম জোন্স। সালটা অবশ্যই মনে রাখবে, 1784। চলো চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি টপিক, ধর্মের প্রবর্তক, অর্থাৎ ধর্মকে যারা আগিয়ে নিয়ে গিয়েছিল। তো শিখ ধর্মের প্রবর্তক কে ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নানক। তো একই রকমভাবে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, জৈন ধর্মের যে প্রবর্তক, তো সেরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ধর্মের কিন্তু প্রবর্তকগুলো জেনে রাখব। নেক্সট দেখো, পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? পাঁচমারি এটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে, সঠিক উত্তর অপশন বি, মহাদেব পর্বত। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? তো সর্ববৃহৎ উৎস বলতে কিন্তু ভারতীয় সংবিধানে যেটি ছিল সেটি হচ্ছে 1935-এর ভারত শাসন আইন। তো ইস্ট ইন্ডিয়া ভারতের যে শাসন ব্যবস্থা, তো সেই শাসন ব্যবস্থা 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, এরপরে কিন্তু ব্রিটেনের রানে, অর্থাৎ সরাসরি কিন্তু ভিক্টোরিয়ার হাতে স্থানান্তরিত হয়। এবং ব্রিটেন থেকে কিন্তু তখন ব্রিটিশ সরকার নিজে ভারত শাসন করতে থাকে, এবং পরপর কিন্তু ভারতের বিভিন্ন যে শাসন সংক্রান্ত আইন, এগুলো কিন্তু পরিচালনা হয়। তো বিশেষত এই 1935-এর যে ভারত শাসন আইন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে, যে ভারতে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের কথা কোন ভারত শাসন আইনে বলা হয়? অবশ্যই মাথায় রাখবে কিন্তু, যে ভারতের প্রথম যুক্তরাষ্ট্র গঠনের কথা কোন ভারত শাসন আইনে প্রথম বলা হয়? তো অবশ্যই কিন্তু 1935-এ ভারত শাসন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বহুবার কিন্তু এই প্রশ্নটি মক টেস্ট পর্বে করানো হয়েছে, তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ, তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ময়ূরাক্ষী। এই ময়ূরাক্ষী নদীতে কিন্তু তিলপাড়া ব্যারেজ অবস্থিত। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তো এই পানিপথের প্রথম যুদ্ধটা 1526-এ হয়েছিল, এটি কিন্তু মনে রাখবে, এক্সামে বহুবার কিন্তু এসছে। তো যতদিন পর্যন্ত কম্পিটিটিভ এক্সাম চলবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে থাকবেই থাকবে। নেক্সট, শাল গাছ হলো একটি কি? পর্ণমোচী, চিরসবুজ গাছ, জিরোফাইট, কনিফেরাস। তো মনে রাখবে, এই উদ্ভিদটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এক্সামে দেখবে এখান থেকে প্রশ্ন এসছে। প্রত্যেকটা, যতগুলো কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়েছে, যতগুলো এসআইয়ের রিক্রুটমেন্ট বা সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট হয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু প্রশ্ন কিন্তু এসছে। তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2020-র যে রিক্রুটমেন্ট, সেটার যে মেন এক্সাম, তো সেটা দেখবে, সেখানে কিন্তু ছিল যে শিশু, পর্ণমোচী উদ্ভিদ,
নাকি চিরসবুজ উদ্ভিদ, নাকি জিরোফাইট, নাকি কনিফারাস, এরকম করে কিন্তু অপশন ছিল। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়েছিল অনেকে যে চিরসবুজ উদ্ভিদ, আবার অনেকে হয়েছিল পর্ণমোচী উদ্ভিদ। তো এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু বেঁধেছিল এবং শেষমেশ কিন্তু কমিশন চিরসবুজ উদ্ভিদ কিন্তু অ্যান্সার করেছিল। তো দেখো শাল কি, তো শাল হয়ে যাবে কিন্তু পর্ণমোচী অরণ্য, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো শাল, সেগুন এগুলো কিন্তু পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে অপশন সি শতদ্র। তো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা যেটি শতদ্র নদীতে অবস্থিত পাঞ্জাবে। নেক্সট, প্রথম কোন মহিলা দাদা সাহেব পুরস্কারে ভূষিত হন? তো দাদা সাহেব ফালকে যিনি প্রথম পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবিকা রানী। এবং মনে রাখবে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে, প্রথম পদ্মশ্রী প্রাপক হচ্ছে নরগিস দত্ত। চলো এই দুটো প্রশ্ন তোমরা জেনে রেখো। নেক্সট, নিষেকের পর ফুলের কোন অংশটি বীজে পরিণত হয়? তো দেখো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হচ্ছে সঠিক উত্তর অপশান এ ডিম্বক। তো ডিম্বকটি কিন্তু বীজে পরিণত হয়। তো বিশেষত তোমরা দেখবে যে কোনো ফুলের যে নিচের অংশটি অর্থাৎ বৃতি থেকে শুরু করে, এই ধরো এটা বৃতি, তো এই বৃতি থেকে শুরু করে যে অংশটি থাকে সেটি হচ্ছে কিন্তু ফল গঠনে সাহায্য করে। তো এই বৃতি থেকে যে অংশটি উঠে আসে তো এটি কিন্তু ফলে পরিণত হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউবিকেবি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট পর্ব চলছে। তোমরা সেগুলি অংশগ্রহণ করো এবং নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও।